প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। প্রিয় দর্শক, আজকে আমরা বিষয় ঠিক করেছি আলোচনার রাজনীতির ঘটনা প্রবাহ। অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিই। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং রয়েছেন জনাব ফয়জুল হাকিম, তিনি সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আবার যাদেরকে সবচেয়ে শান্তিপ্রিয় বলা হতো, যারা তাবলিগ জামায়াত করেন, তাদের এই দুই গ্রুপ জোবায়েরপন্থী সাদপন্থীদের এই সমস্যা আমরা গত ৫-৬ বছর ধরেই উত্তেজনা দেখছি, শুনছি। একজন আরেকজনকে আসতে দিবে না, একই সাথে তারা ইজতেমা করবে না, যেটি হয়ে আসছিল বহু বছর ধরে। তো সেই জায়গায় আজকে মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটলো। এর প্রেক্ষিতে আবারও সেই ঘুরে ফিরে ওই কথাটা অনেকেই বলা বলি করছেন, সাধারণ মানুষ। আমাদের কমেন্ট আসছে যে দেশের কি কোনো সরকার নাই? পরিস্থিতি এইরকম জায়গায় গেল কিভাবে? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যিনি আলোচক আছেন ওনার প্রতি আমার শ্রদ্ধা। জনগণকে আমার বিজয়ের এই মাসে মুক্তিযোদ্ধা হিসাবে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। মেন্টালি আই ওয়াজ নট রেডি। আপনার প্রতিক্রিয়া জানি। আমার প্রতিক্রিয়াটা হলো, এটা একটা নিরীহ ইসলামিক গ্রুপ ছিল আমার দৃষ্টিতে। তবলিগ জামাতটা একটা নিরীহ ইসলামিক গ্রুপ হিসাবে পরিগণিত হতো। বয়সের শেষ প্রান্তে আইসা আল্লাহ বিল্লাহ করার জন্য, আল্লাহর কাছে নিজের নৈকট্য প্রমাণ করার জন্য বিভিন্ন পথে বিভিন্ন জন চলে। তারাই আরেকটা পথে চলতো, 40 দিনের চিল্লা, মসজিদে ঘুমানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শুদ্ধ করে কলিমা পড়া, নামাজ করা। আমি মনে করতাম এইটাই। কিন্তু এখন আমার কাছে আজকের ঘটনা না, শুধুই গত কয়েক বছর যাবৎ মনে হইতেছে তবলিগ ইজ অলসো এ লিগ। আবারও বলি, তবলিগ ইজ অলসো এ লিগ। এর ভিতরে রাজনীতি আছে, দলাদলি আছে। এখানে শুধু আল্লাহ খুদা না, এর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে, নেতৃত্বের লালসা আছে। এবং আমার কেন জানি মনে হয় যে এখন দেশটা যে জায়গাতে গেছে, এখানে যদি সমস্ত গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, এরা যদি একদম শেষ হয়ে যেত, শুধু ওই যে মন্দির আর মসজিদের রাজনীতি থাকতো। এখন তো আসলে একটা মিছিল বাইরে শুক্রবারে মসজিদ থেকে, আর কিছুদিন পরে পরে সন্ধ্যার সময় আরেকটা মিছিল বাইরে মন্দির থেকে। এই যে মসজিদ আর মন্দিরের রাজনীতি চলছে, দেশটা এই জায়গাতে চলে গেছে, আমরা পিছায়ে গেছি। এবং শুধু তাদেরকে ছেড়ে দিলে এই দেশ রক্তারক্তি। আমরা বলতে কারা? বিএনপি না, আমরা ওই যে বললাম, আমরা যারা আধুনিক রাজনীতিতে বিশ্বাস করি, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করি, কেউ গণতন্ত্রে বিশ্বাস করি, কেউ কল্যাণমূলক রাষ্ট্রে বিশ্বাস করি, কেউ মিক্সড ইকোনমিতে বিশ্বাস করি, কেউ বাজার অর্থনীতিতে বিশ্বাস করি। রাজনীতিতে খুব ধর্মকে এখানে টেনে আনতে হবে, আমরা অনেকেই যারা বিশ্বাস করি না, তারা যদি ঘরে বসে যায়, শুধু ধর্মীয় দলগুলোকে যদি রাজনীতি করতে দেওয়া হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, তাহলে এই দেশের ঝামেলাটা কি হবে আমি এটা অনুমান করতে পারি। প্রথমে এরা হবে সাতপন্থী ভার্সেস জুবায়েরপন্থী, তারপরে হবে অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে ও হইল হেফাজতে ইসলাম, আমি হইলাম আহলে হাদিস, ইত্যাদি ইত্যাদি। এরপরে ও হইল শিয়া, আমি হইলাম সুন্নি, ও হইল কাদিয়ানি, আমি হইলাম আসল মুসলমান। এই নিয়ে ঘটতে থাকবে। কেন ঘটতে থাকবে? আমরা ধর্মটাকে একটা রাজনীতির বাহন হিসাবে দেখতে চাই সবাই। তারা ধর্মটা এখন রাজনীতির একটা বড় বাহন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই সমাজে। কাজেই এই যে 4 জন নিহত হলো বা ধর্মের কারণে শহীদ হইলে তো তারা হবে, মারা গেলে তো তারা হবে শহীদ। শহীদ হইলে তো বেহেশতে যাবে, ফুলের বাগান পাবে, নহরের কাছে বসবে, হুরপুরি পাবে। এইগুলা তো আমরা যা শুনি, আমরা তো উম্মি মানুষ, অত কিছু ধর্ম বুঝি না।
ধর্মের কারণে তারা মারা গেছেন, হয়তো বা শহীদ হবেন। তবে আমি মনে করি না যে যদি কোনো রাষ্ট্র থাকে, রাষ্ট্রযন্ত্র থাকে, সরকার থাকে, যদি সরকারের সেই সেন্স থাকে, তাহলে ধর্ম নিয়ে এটা যেটা অনেক দিন যাবৎ চলতেছে, কিছুদিন আগে কাকরাইল মসজিদে চলতেছে সবাই জানতেছি আমরা, এটাকে এই জায়গাতে যাওয়ার সুযোগ দেওয়ার পিছনে একটা কনস্পিরেসি আছে কিনা, একটা ষড়যন্ত্র কাজ করছে কিনা বড় ধরনের, আমি এটা খুঁজে দেখতে হবে বলে মনে করি। জনাব ফয়জুল হাকিম, একই ঘটনা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু শুনি। ধন্যবাদ। আমি প্রথমেই চ্যানেল 24-এর মুক্তবাকে আমাদেরকে ডাকার জন্য, আমার সাথে সহ আলোচক আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। এইখানে প্রথমে আমি আজকে যে ঘটনা ঘটেছে, 4 জন যে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, এই জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আসলে এই ঘটনাই শুধু না, একটা ঘটনা বলা চলে এখানে যে বাংলাদেশে জনগণের যে একটা বৃহত্তর ঐক্য, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা একটা প্রতিফলিত হয়েছে। নানাভাবে একটা চেষ্টা চলছে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, নানাভাবে চলছে। এবং সাম্প্রতিককালে যেটা আমরা জানি যে এখানে সংখ্যালঘু জনগণের উপরে নির্যাতন হচ্ছে ইত্যাদি নানা রকম মিথ্যা তথ্য ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে হচ্ছে। এটা তো আসলে জনগণের ঐক্যকে বিনষ্ট করে। বাস্তবে এই ধরনের ঘটনা সেভাবে ঘটেনি। আর আজকে তবলিগ, যেটা ফজলু হয়ে গেলে বলে গেলেন, খুবই সাধারণভাবে যারা নিরীহ মনে হতো যে তারা দাওয়াত নিয়ে যায় মানুষের বাড়িতে, আজকে তাদের এই জুবায়েরপন্থী হোক আর সাদপন্থী হোক, তারা কি দাওয়াত নিয়ে যাবেন ঘরে ঘরে তাবলিগের, যে আমরা মারামারি করব, আমাদের হাতে আমাদের ভাইরা নিহত হবে। সুতরাং এইটা আমি বলবো যে এইটার পেছনে যেটা ফজলু ভাই বলেছেন, এইটার পেছনে যুক্তি আছে। এখানে নানা রকম রাজনৈতিক প্রভাব, দূরবর্তী সুতো এখানে কাজ করতে পারে। বাংলাদেশটাকে একটা তো চেষ্টাই আছে যে বাংলাদেশটা একটা জঙ্গির দেশ, ইসলামী মৌলবাদ এসে গেল, নানা রকম ফলে এই যে ঘটনাটা ঘটলো আপনার আজকে, তো এইটার ক্ষেত্রে সরকার, যেমন আপনি বললেন, এটা তো অনেক আগের থেকে হয়ে এসছিল এই দ্বন্দ্বটা। তো এইটা সরকার কেন আগের থেকে এই ব্যাপারে তারা পদক্ষেপ নিল না? এই প্রশ্ন তো সঙ্গত প্রশ্নই। তাহলে কি তারা এই ব্যাপারে অদক্ষ, কিংবা তারা বুঝতে পারছে না কি হচ্ছে? তো ফলে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। সেই বিষয়ে দায়িত্বশীল যারা, বিশেষ করে রাজনৈতিক দল, তাদেরও তো একটা দায়িত্ব আছে। এই জিনিসটাই অনেকে বলছেন যে বিএনপির মতো বড় দল, তারাও এই ক্ষেত্রে তাদের ভয়েসটাও রেইজ করা দরকার ছিল, তাদেরকে সামলানোর জন্য, ঠিক করার জন্য। আচ্ছা, আমরা অন্য আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। যদিও পুরোপুরি সেটি বাতিল হয়েছে এরকম আমরা আইনজীবীদের যে বক্তব্য শুনলাম, তাতে কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। শুধু ফিরেই আসছেই না, বলা হচ্ছে যে আদালত এটিকে সংবিধানের মৌলিক কাঠামো বলে চিহ্নিত করেছেন। এর ফলে ভবিষ্যতে আপিল বিভাগে চ্যালেঞ্জ হলেও বাতিলের সম্ভাবনা ক্ষীণ। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? এটার পিছনে একটা সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে। আমরা মুক্তিযুদ্ধের পরে জাতিসত্তা হিসাবে যা আশা করেছিলাম, মুক্তিযুদ্ধের সেই আশা বাস্তবায়ন হয়নি বা হওয়ার মতো যোগ্যতাও আমরা অর্জন করিনি, বাস্তবায়ন করানোর মতো যোগ্যতা আমরা অর্জন করিনি। যে কারণে আমরা নিজেরা একটা ইলেকশন করা, নিজেরা সরকারি থেকে একটা সুষ্ঠু ইলেকশন দেওয়ার মতো যে মানসিকতা, সেই মানসিকতা অর্জন করার জন্য যে দক্ষতা বা যে জ্ঞানের গভীরতা থাকতে হয়, সেটা আমাদের কোনোদিনই হয়ে ওঠেনি। যদিও আমরা পাশের দেশকে খুব খারাপ মনে করি, কিন্তু মোদির মতো একটা সাম্প্রদায়িক শক্তির সরকারও, মোদির মতো একটা উগ্র সাম্প্রদায়িক মানসিকতার সরকারও কিন্তু একটা ইলেকশনটা কিন্তু ফেয়ার করে। এই যে এত বড় ইলেকশন ইন্ডিয়াতে হয়ে গেল এপ্রিল মে মাস জুড়ে, কেউ কোনো প্রশ্নই তুলে নাই যে এই সিটে ভোটের কোনো গণ্ডগোল হয়েছে।
একমাত্র বাংলাদেশের বেলায় আমি জানি না আমরা কি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছি জাতি হিসাবে, যারা একটা রক্তের সাগর থেকে উঠে এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ অর্জন করলাম, তারা কেন একটা ইলেকশন করার মতো যোগ্যতা অর্জন করতে পারলাম না? সেটা কোনো আমলেই না। আমি কারো নাম ধরে বলবো না। না, সেটা কোনো আমলে না বলতে সেটা কি আপনার দল বিএনপি তারাও কি সেই চেষ্টাটা করে? আমি কিন্তু দুইটা দল করছি। ও আচ্ছা, আপনি আমি দুইটা দলই জানি। ছাত্রলীগের দুইটা দলের কোনো দলেই খুব ফেয়ার ইলেকশন করছে এটা বলা যাবে না। তবে আওয়ামী লীগ ইলেকশনের এটাকে কি বলবো, একদম মায়ের নাম বুলাই দিছে। ইলেকশনের মারে ফেলছে। আর সন্তান জন্ম আওয়ামী লীগের হাতে আর ইলেকশনের সন্তান জন্মগ্রহণ করবে না। আওয়ামী লীগ এই দেশটাকে একটা ফ্যাসিস্টের কায়দা করে সব কিছু ইলেকশনটাকে একদম টোটাল ধ্বংস করে দিচ্ছে। 2014 সন কোনো ইলেকশনেই হয় না। 153টা পার্লামেন্ট আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল। 18 সনে দিনের ভোট, রাতে হলো, নিশিরাতের এমপি হলো। আর 24 সনে আমি আর ডামির ইলেকশন হলো। আওয়ামী লীগ এই দেশের এইটা ধ্বংস করছে, মারাত্মকভাবে ধ্বংস করছে, এবং ফ্যাসিস্টের চূড়ান্ত রূপটা তারা দেখাইছে ইলেকশনের ব্যাপারে। না, সেটা ধরেন আওয়ামী লীগের সমালোচনা, সেটা সবাই বলছে, সবাই বলছে রাজনীতিক কিন্তু যারা। অন্য সময় ইলেকশন আপনি কি আপনার দলের কথাও বললেন, যে দলের সাথে এখন আছেন সেই দলের আপনারা কি ওপেন সমালোচনা করতে পারেন যে আমাদেরও সেই চেষ্টা ছিল? আমাদের সময় খুব ভালো ইলেকশন হইব। আমি যখন 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেন, 15 ফেব্রুয়ারির আগেও আরেকটা ইলেকশন হয়ে গেছে। আমি সেই ইলেকশনে চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা ইলেকশনে। আচ্ছা, জি। সেই মাগুরা ইলেকশনে আমি দেখছি বিএনপি ইলেকশনটা সঠিকভাবে করতে পারে নাই, যার ফলে এই পরিণতিটা তত্ত্বাবধায়ক সরকারের স্লোগানটা আসছে। এমনকি কামাল মুজুমদারকে প্রথম যে ফেল করানো হইল হারুন সাহেব মারা যাওয়ার পরে, সে মিরপুরের ইলেকশনটাও সঠিকভাবে হয়নি। আমি খুব ক্লিয়ারলি বলি যেটা হওয়া উচিত ছিল না, কারণ আমরা একটা এরশাদের মতো একটা ওই যে 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, সেই এরশাদপন্থীদের যে ইলেকশনের রূপ, সেই রূপ থেকে বেরিয়ে আসার জন্যই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপদাদার, তাকে আমরা পরাজিত করছিলাম। পরাজিত করার পরও কিন্তু আমাদের মানসিকতা ঠিক হয় নাই, অতটা আমরা ঠিক করতে পারি নাই। সব ইলেকশন বিএনপির আমলে খারাপ হয়েছে আমি বলবো না, কিন্তু এই ইলেকশনগুলা খারাপ হয়েছে। এখন এর জন্য কি ক্ষমতায় যে যায় সেই রাবণ হয়ে যায়? আমি সেইভাবে কথাটা না বললেও বলবো, ক্ষমতায় গেলে পরে মানুষের মধ্যে এই দেশে কি হয় আমি জানি না, কেন এমন হয় তাও জানি না। কারণ ক্ষমতার গদিটা এত নরম এবং গরম। শীতের দিনে গরম হইলে ভালো লাগে, আবার গরমের দিনে নরম হইলে ভালো লাগে। এখান থেকে কেউ সরতে চায় না, কাজে যে কোনোভাবেই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। এবং ক্ষমতা আঁকড়ে থাকার জন্য একমাত্র পথ হলো নির্বাচনটাকে সাংঘাতিকভাবে রিগিং করা এবং নির্বাচনটা না দেওয়াটাই বেটার। আমি ক্ষমতায় থাকবো, যেটা আজকের সরকারের ব্যাপারেও সত্য। তারাও এইটা পরে আসবো আমি, তারাও ইলেকশন, এটা আমরা পরের পার্টে আলোচনা করি। আমি জনাব ফয়জুল হাকিম আপনার কাছ থেকে একটু শুনি এই বিষয়টা নিয়ে। পঞ্চদশ সংশোধনী বাতিল এবং সে বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে এর আগেও আপনাদের এখানে আমি আমাদের দিক দিয়ে আলোচনা করেছি যে 72-এর সংবিধানটা কীভাবে হলো, সেটা তো একটা আলোচনা আমরা করেছি। আসলে এটা কতটা ন্যায্য না। তারপরে যে সংবিধান হলো, সেই সংবিধানের অধীনে প্রথম নির্বাচন হলো 73 সনে, এবং সেই নির্বাচনেও যারা অল্প কজন বিরোধী দল জয়লাভ করেছিলেন, তারপরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার পার্লামেন্টে কোনো বিরোধী দল নেই। তো এই যে কথাটা, এটার মধ্য থেকে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের 90 ক্ষমতায় যারা এলেন শাসক শ্রেণী, তারা বিরোধী দল বা বিরোধী মতকে কিন্তু সহ্য করতে পারছেন না। এরপর তো সংবিধানের অনেক সংশোধনী হয়েছে এবং 4র্থ সংশোধনী করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। এরপর তো এখানে একটা সামরিক কুদেতা হলো সাম্রাজ্যবাদীদের মদদে, এবং পরে যে নির্বাচন হলো সামরিক শাসনামলে, যেমন হা না ভোট, আমরা সেটা দেখেছি, কজন লোক ভোট দিতে গিয়েছেন, কজন যান নাই। তারপর আমরা সংসদীয় একটা সামরিক শাসন জিয়া রহমান আমলে দেখেছি, একটা রাবার স্টাম্প পার্লামেন্ট আমরা দেখেছি। এরপর তো এরশাদ এলেন। এরশাদ বিরোধী আন্দোলন আমরা যারা করলাম, আপনার ধরেন গণতন্ত্রের দাবিতে,
এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে 90-তে এর সাথে সরে গেলেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। শাহাবুদ্দিন সাহেবের বিচারপতি তার অধীনে যে একটা নির্বাচন হলো আপনার 91 সনে, এই নির্বাচনের আগে আমার মনে আছে ঘটনাটা, আমি তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আমাদের বন্ধুদের সাথে আমরা ছিলাম একটা মিটিংয়ে সুপ্রিম কোর্টে। সেখানে শামসুল হক চৌধুরী সাহেব তখন সভাপতিত্ব করছিলেন। সেখানে ডক্টর কামাল হোসেনও তার বক্তৃতায় বললেন, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবও বললেন তাদের বক্তৃতায়, যে 9 বছরে সামরিক শাসন বিরোধী আন্দোলনে যাদের পথে দেখি নেই, তারা এখন দুই ভবনের সামনে পাজেরো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে টাকা দিয়ে কিন্তু নমিনেশন পেপার কেনা হচ্ছে, অর্থাৎ লুণ্ঠন করে দুর্নীতি করে যারা অর্থবিত্তের মালিক হয়েছে তারাই কিন্তু এখানে এসছে। এবং সেইটার ধারাবাহিকতায় এইটা আপনি বলছেন কোন বছরের কথা? এটা 91 সনের নির্বাচনের আগে। আজকে সেই 30 বছর পর কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? সেটা তো দানবে পরিণত হয়েছে এবং নির্বাচনটা কি উচ্ছেদ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো দরকার নেই তো, এবং শুধু জাতীয় সংসদ না, তো আপনার ট্রেড বডি যতগুলো আছে, আপনার নানা রকম আছে, পেশাজীবীদের সংগঠন, কোথাও তো নির্বাচন হয়নি গত 15 বছর। দেখা যাবে মনোনীত আপনার। তো ফলে যেখানে সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচন হবেন, যেটা ভাই একটু আগে বললেন যে 153 জনকে 2014 সনের যে 5ই জানুয়ারি নির্বাচনের আগেই তারা বিনা ভোটে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তার মানে গভর্নমেন্ট 153 নয়, তো 143 হতে পারতো। 153 কেন? কেন 151 হলে সরকার থাকে। আর যারা গদিতে ছিলেন শেখ হাসিনা তারা রাইট। এখন এখানে এইগুলো নিয়ে অনেক পুরনো আলোচনা এবং অনেক কথা হয়েছে এগুলো নিয়ে। এখন যে অবস্থা তৈরি হয়েছে, গত পরশুদিন যখন এই আদেশটা হয় কোর্টের, তখন একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যারা এখন দেশ চালাচ্ছে, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি পুনর্বহাল হয়, এরা কি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিগণিত হবে? যে শর্ত আগে যা ছিল যদি সেইভাবেই থাকে, তাহলে তো আবার সেটা আরেক প্রক্রিয়ায় শুরু করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অনেক রকমের ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শক, এই ছোট্ট একটি বিরতির পর এসে আলোচনা করব। ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন। আমরা আজকে রাজনীতির ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করছিলাম। আজকে 6 মাসেই নির্বাচন সম্ভব বলেছে বিএনপির একজন নেতা, সিনিয়র নেতা। গত 2 দিন ধরেও এরকম কথা বলছেন। তার 2 দিন আগে প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে যদি নির্বাচন হয়ে যেতে পারে 1 থেকে 1.5 বছর সময়ের কথা তিনি বলেছেন। বিএনপির দেখলাম তার পরপর সাধুবাদও জানালো। এখন 6 মাসের মধ্যে নির্বাচনের কথাও বলা হচ্ছে। আসলে আপনাদের স্ট্যান্ডটা কি? আপনারা কি মনে করেন দেশ এখন কিভাবে চলছে? 6 মাসের মধ্যে নির্বাচন হলে আপনাদের জন্য ভালো হয় নাকি আপনাদের প্রত্যাশা? আমাদের জন্য ভালো খারাপ আমি বুঝি না। যত দ্রুত নির্বাচন হয় সুষ্ঠুভাবে, একদম যতটুকু সংস্কার না করলেই না হয়। কারণ আমরা দেখছি এখন আর দেশে কোনো সরকার নাই। ইউনূস সাহেবদের কথা বললেন, ইউনূস সাহেবকে আমি একটা টাইটেল দিছি। আমি প্রথম ইউনূস সাহেবকে বলছি 100 বছরের মধ্যে বাঙালি মুসলমানের ঘরে এই ধরনের সুসন্তান আসে নাই, এবং আগামী 100 বছরে আসবে কিনা জানি না। এই কথাটা আমি বলছি, ফজলুর রহমান। তখন যখন হাসিনা ক্ষমতায়, ওনাকে যখন 15 তলায় 10 তলায় তোলা হইতো গরমের দিনে চৈত্র মাসে হাঁটায়া, তখন আমি বলছি। এখন কি বলেন? এখন আমি বলি উনি এমনও, আমি কয়েকদিন আগেও বলছি, উনি 10 জন প্রধানমন্ত্রী একসাথে করলে যত উঁচু হবে তার চেয়ে উঁচু মানুষ তিনি। উনার তো ক্ষমতার লোভ থাকা উচিত না, দীর্ঘদিন ক্ষমতার। আমি এই কথাও বলেছি, বট গাছের চেয়ে কলা গাছ উঁচু হওয়া উচিত না। নির্বাচিত সরকারের বয়স যদি 5 মাস হয়, অনির্বাচিত সরকারের বয়স 5 বছর হয়, তো অনির্বাচিত সরকারের বয়স 6 বছর হওয়া উচিত না। 3 মাসে ইলেকশন হয়েছে, শাহাবুদ্দিন সাহেব দেখাইছে। এটা আমরা 96 সনে হাবিবুর রহমান সাহেব দেখাইছে, লতিফুর রহমান সাহেব দেখাইছে, এবং এটা আমরা দেখছি 3 মাসে ইলেকশন হয়। আমি এটা বলেন 3 মাস তো 4 মাস তো তাদের কাছে, আর 6 মাস হইলে 1 বছর। 1 বছর একটা ইলেকশন না করতে না পারার কথা না। বিএনপি কেন এই কথাগুলো বলতেছে? কারণ বিএনপি বলতেছে এই কারণে, এটা হলো বাতকে বাত। না না, আমার কথাটা একটু আমাকে বলতে দিতে হবে, বাতকে বাত। আমি এই কারণে ওনাকে বলি, জনাব ইউনূস সাহেব হইলেন বৈরাম খা। আচ্ছা, সম্রাট আকবর আমি খুঁজতেছি, এই সরকারের সম্রাট আকবরকে। উনি হইলেন বৈরাম খা। এখন সম্রাট আকবর তার পিএস বা
পিয়ারু যে কি নাম তার, শফিক আলম নাকি মাহফুজ আলম, দুই আলমের কোন আলম এটা আমি খুঁজে বেড়াইতেছি যে এখানে সম্রাট আকবরকে। কারণ ইউনূস সাহেব বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, না হয় প্রথমার্ধে, 25শে ডিসেম্বরে ইলেকশন হবে, না হয় 26-এর প্রথমার্ধে। প্রথমার্ধে বলতে আমরা বুঝি জানুয়ারি ফেব্রুয়ারি। উনি আজকে বললেন, স্পষ্ট করে দেন, বলেন জুন মাসে ইলেকশন হইব। তাহলে উনি আরও 4 মাস বাড়ায় দিলেন। তাহলে ইউনূস সাহেবের চেয়ে কথার উপরে উনি কথা বলতে পারেন এবং উনি বলেন। উনি কিন্তু একজন জনগণের চাকর, উনি কিন্তু চাকরি করেন। চাকরি যদি করেন তাহলে উনি প্রত্যেক দিন দেওয়ালে লেখা পড়ুন, আপনারা এইটা শিখুন, ওইটা শিখুন, এইগুলা উনার বলার কথা না। তাইলে উনাকে চাকরিতে ছাড়িয়ে দেওয়া, ইউনূস সাহেবের পাশে এসে তারা পলিটিক্স করুক, আমাদের কোনো আপত্তি নাই। এটা হলো যখন ইউনূস সাহেব বললেন যে আমরা 25শে ডিসেম্বরে ইলেকশন দিয়ে দিব, তখনই আমরা কি দেখলাম? সমন্বয়ক, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নামগুলো এখন খুব প্রতিষ্ঠিত এবং পরিচিত না। বিশেষ করে সমন্বয়ক নামটা এখন গ্রাম পর্যন্ত পৌঁছায় গেছে। হঠাৎ করে দেখা যাবে আপনি ইউনিয়নে গেলেন, দেখবেন 3 জন ছেলে হাঁটতেছে 3টা ডায়েরি হাতে নিয়ে। এটা আমার সামনে দিয়ে হাঁটছে বলে আমি বলতেছি। ডায়েরি হাতে নিয়ে? ডায়েরি হাতে লেখা থেকে এসে, মানে বুদ্ধিজীবী যে তারা যে রাজনীতি করে এটা বোঝায়। কিন্তু এর আগের দিন পর্যন্ত কেউ জানতো না, যে তার বাপেও জানতো না যে আমার ছেলে পলিটিক্স করে। আচ্ছা, সেই ছেলেরা গিয়া দেখা যাবে থানার ইউনো অফিসে বসে গিয়ে বলতেছে আমি হইলাম সমন্বয়ক। এবং সমন্বয় করার সঙ্গে সঙ্গে ওই থানার যারা অফিসার তারা একটু লাভ মেরে ওঠে। ফজলুর রহমানকে দেখলে তারা লাভ দেয় না, কারণ তারা জানে ফজলুর রহমানের সরকার এটা না, সবাই জানে এটা সমন্বয়কদের সরকার। আমি নিজে দেখলাম কয়েকটি ছেলে হাঁটতেছে, আমি গেলাম বাবারা তোমরা কারা? ইয়াং ছেলে পেলে, ছোট ছেলেটারে জিজ্ঞাসা করলাম 5-7 জনের মধ্যে, সে বললো আমি সমন্বয়ক। আমাকে সমরনায়ক কথাটা খুব বোঝার চেষ্টা করবে। সমন্বয়কটাও সে ঠিক মতো বল, সমরনায়ক। আচ্ছা, কোন ক্লাসে পড়ো বাবা? আমি কলেজে ফার্স্ট ইয়ার। কেন আসছিলা? বলো ডিসি সাহেবের সাথে কথা বলতে আসছিলাম, আমাদের কিছু কথা আছে। এখন কিন্তু 2টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমন্বয়ক হওয়ার কারণে। এরা লেখাপড়া করে না, এরা মনে করে আমরা যেমন লিখতাম এইম ইন লাইফ 9-10-এ, আমি ডাক্তার হব, আমি সমাজকর্মী হব, আমি এই হব, সেই হব, ইঞ্জিনিয়ার হব, দেশের সেবা করব, আমরা কিন্তু লিখতাম পরীক্ষার খাতায়। এখন কিন্তু লিখবে আমি সমন্বয়ক হব। কারণ সমন্বয়ক হলে ভাগ্য খুলে এবং পাওয়ার বাড়ে, বাচ্চা ছেলেদের পাওয়ার বাড়ে। অনেক সব বাচ্চা ছেলেরাই এখন লেখাপড়া ছেড়ে দিয়ে সমন্বয়ক হওয়ার কম্পিটিশনে লাগছে। আচ্ছা, তা আমি যে কারণে কথাটা আপনাকে বলতেছি, এই সমন্বয়করা বলে ফেললো যারাই নির্বাচন কিছুতেই হইতে দিব না। কেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো নির্বাচন হবে না। ভালো কথা, যারা নির্বাচন চাইবো এর আগে তাদেরকে আমরা গণশত্রু হিসাবে ট্রিট করব। আপনি পড়েন গণশত্রু। আরে বাবা, যারা নির্বাচন চাইবে এরা সবাই গণশত্রু। আর হাসিনার বিচার হোক আমি চাই, হাসিনা সরকারের বিচার হোক, সিরিয়াস বিচার হোক, সেটা আমি চাই। আমার কথাটা আমাকে একটু প্লিজ চাই। কিন্তু বিচার হইতে, বাবর সাহেবের বিচার হইতে লাগছে 14 সনের বিচার হইতে 24 সন পর্যন্ত আপিল হয়েছে হাইকোর্ট। যদি রিয়েল বিচার হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত, তাইলে তার আরও লাগবে 5 বছর। তো একটা ফাঁসির বিচার বা একটা যাবজ্জীবনের বিচার হইতে লাগে 15 বছর। তা আপনারা কি 15 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান বিনা ভোটে? কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। জি, বিচারের একটা লিমিট আছে। তাহলে বলেন যে ঠিক আছে, পুলিশ ফরওয়ার্ডিং পর্যন্ত, পুলিশ রিপোর্ট পর্যন্ত, চার্জশিট পর্যন্ত। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আসে। তাহলে কি আপনারা মানে বিএনপির পক্ষ থেকে বিএনপি কি চায়? এই যে নির্বাচন, সেটি ধরেন 25শে ডিসেম্বরে হইলো কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারি 26-এর, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা, থাকলে কিভাবে থাকবে? আমি আসবো, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আপনার কাছে এই একই প্রশ্ন যে এই সরকারের যে সময়কাল যেটা নির্ধারণ হয়েছে, এটা নিয়ে অনেক রকমের বিতর্ক। এখন এই যে গত পরশুদিন যেই রায়টা আসলো, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের পরে তত্ত্বাবধায়ক সরকার আসছে, বড় প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারেরা
এখন তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরে, তার মানে কি এই নির্বাচন হওয়ার আগে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হবে যেভাবে আগে হতো? প্রক্রিয়া কি হবে? প্রথম কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটা সংবিধান মেনে হয়নি, যেভাবেই যে ব্যাখ্যা করুক। ফলে এটাকে ঠিক আগের দিনের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ছিল ত্রয়োদশ সংশোধনী হওয়ার পরে, এটা সেই ধরনের কোনো তত্ত্বাবধায়ক সরকার না জি, যে তাকে 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে প্রথম দিক। এবং গত 15 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে যে সংগ্রামটা রাজনৈতিক দলগুলো করেছেন, তার একটা মূল দাবি ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের এবং একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জি, তা এখন যে জিনিসটা দাঁড়িয়েছে এখানে, যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের পরে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনই নির্বাচনটা হবে। এখানে ওই সংবিধান অনুযায়ী যে পঞ্চদশ সংশোধনীর যেটা বাতিল হয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে এলো, সুতরাং এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হবে এরকম কোনো সুযোগ বা অবস্থা আমরা দেখছি না। এখন রাজনৈতিক দল ধরেন অনেক ক্ষেত্রেই বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা বিরোধিতা করছে, তারা আস্থায় নিতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে। তো তারা মেনে নিবে এরা নিরপেক্ষ নির্দলীয় একটা ভূমিকা পালন করবে? এই সরকার তো নির্দলীয়, এই সরকারটা যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের না, এই সরকার এই যে গণতান্ত্রিক সংগ্রামে যারা ছিল, বিএনপি সহ বিভিন্ন সংগঠন, আমরা জাতীয় মুক্তি কাউন্সিল এই অভ্যুত্থানের মধ্যে ছিলাম, শ্রমজীবী মানুষ ছিল, কিন্তু এটা ভাবার উপায় নাই। যেমন একটা স্লোগান ছাত্রদের মধ্য থেকেই প্রথম এসেছিল, দেশটা কি তোর বাপের, ঠিক না? সুতরাং অভ্যুত্থানটা কারো একক না, ছাত্রদের না, এই অভ্যুত্থানের মূল নায়ক হচ্ছে জনগণ। সুতরাং জনগণের মধ্যে একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার দরকার। কিন্তু শেখ হাসিনার 15 বছরে প্রশাসনকে, বিচার বিভাগকে, পুলিশকে, সমগ্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। এটা তো আমাদের বাস্তবতা স্বীকার করতে হবে। এটা আমি চোখ বন্ধ করে রাখতে পারি না যে আজকে যে পরিস্থিতি হয়েছে, যেটা এর আগে ভাইও বললেন যে সরকার আছে কিনা, একটা কথা উনি বলছেন যেখানে সরকার আছে কিনা, মানে যে পরিস্থিতি এইটা সেই ধরনের রাজনৈতিক দলের সরকার না যে সবাই একই সাথে কাজ করছেন। এই টিমটা তো পাঁচমিশেলি একটা সরকার, এক একজন এক একভাবে চলছে, একটা তার যে কোনো টার্গেট, যে জন্য বাইরে থেকে রাজনৈতিক মহল থেকে আমাদের দিক দিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে আমরা তুলছি। তো ফলে যেটা আমরা যেমন তুলেছিলাম নতুন সংবিধানের কথা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের কথা, আবার বেশিরভাগ যারা বলছেন যে না এখানে একটা সংস্কার করতে হবে, আবার কেউ শর্ত দিচ্ছেন সংস্কার না করে নির্বাচন হবে না। তো সেটা কত দূর? ফলে রাজনৈতিক দলগুলোর দিক দিয়ে একটা দাবি ছিল যে এর একটা সময় কাঠামো এটা বলতে হবে, সেটা এসছে। এটা বলা চলে যে 24শে ডিসেম্বরের মধ্যে, 25শে ডিসেম্বরের মধ্যে, 25শে ডিসেম্বরের মধ্যে, না হলে 26শে প্রথমার্ধে, 26শে প্রথমার্ধে। তো এইখানে প্রেস সেক্রেটারি যিনি, উনি আবার এটাকে জুন মাস বলেছেন। তো এটার ফলে আবার একটা প্রতিক্রিয়া হচ্ছে এটা জিনিসটা। তো ফলে এখানে রাজনৈতিক গণতান্ত্রিক সংগঠনগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার চান, তারা কিন্তু প্রতীক্ষা বা ধৈর্য সবই তারা করবেন। কিন্তু সরকারকে বুঝতে হবে, এখানে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে এটা প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয় নানা চক্রান্ত এখানে চলছে। এটা কিন্তু বিচ্ছিন্ন না। যেমন আজকের যে দিনের ঘটনা ঘটলো, যেটা যত সহজই মনে হোক যে তবলিগদের মধ্যে একটা বিরোধ হয়েছে, এর সাথে যে রাজনীতির দূরবর্তী সম্পর্ক নাই, এটা তো ভাবা যাবে না। এগুলো তো সব দেওয়া হচ্ছে এখানে, যে পরিস্থিতি এখন অনুকূল আসে নেই। ফলে আমরা আমাদের দিক দিয়ে বলবো যে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, জনগণের সরকার হতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান হতে হবে। এবং সেই জন্য জনগণের আকাঙ্ক্ষা যেটা হচ্ছে অভ্যুত্থানে, যে এই দেশে যেন ফ্যাসিজম ফিরে না আসে, ফ্যাসিবাদের সকল উপাদান। কিন্তু এটা সম্ভব হবে না, এটা আমরা মনে করি। কারণ বিদ্যমান লুণ্ঠনজীবী যে ব্যবসা অর্থনীতি আছে, ব্যবসায়ীদের তো সরকার কিছুই করতে পারে নাই।
জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই। সুতরাং তাদের হাতে কিন্তু ক্ষমতা আছে। এখানে নির্বাচনী যে বাণিজ্য, আজকে অর্থ উপদেষ্টাও এই বিষয় নিয়ে কথা বলেছেন যে আমদানি করতে সমস্যা হচ্ছে, বেশিরভাগ জিনিসের আমদানি করতে হয়। তিনি বলেছেন যে সেই ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তো থাকেই, সামনে রমজান আসতেছে, সংকটের কথা বলেছেন। আচ্ছা, আমরা আসি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে এই সংস্কারের কথা তো বলা হচ্ছে, তাদের যুক্তি হচ্ছে যে এই ছাত্রদের কথা বলেন যারা আন্দোলন মূল ভূমিকা যারা শুরু করেছিলেন, তারা যেটা বলেন যে যেহেতু বিএনপির এতদিনের চেষ্টায় তারা পারেনি, যেহেতু এইবারের যে আন্দোলনটা হচ্ছে তাদের উদ্যোগ এবং তাদের সক্রিয় চেষ্টা এবং তাদের ফলাফলও তারা ঘরে তুলতে পেরেছেন, এবং তার ফলে তাদের যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হোক, সরকারের কাঠামোর মধ্যে সংস্কার হোক, সংস্কার হোক প্রশাসনে, সংস্কার হোক বিচার বিভাগে, সংস্কার হোক পুলিশে। এই বিষয়গুলো নিয়ে তারা বলছেন সেই সংস্কারের জায়গায় তারা গুরুত্ব দিতে চান। এখন অন্যতম প্রশ্ন দেখা দিয়েছে যে আপনারা বিএনপির পক্ষ থেকে কোনো দল নিষিদ্ধের কথা যেমন বলেন নাই, এই নির্বাচনে, সামনের নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা ভোটে দেখতে চান কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না সময় কতটুকু, এই প্রশ্নগুলো কিন্তু আপনার অনেক জটিল এবং কঠিন প্রশ্ন। শুধু আমি আপনাকে বলবো যে ছেলেরা ভাববে সংস্কার করে দিবে, এরকম ছেলে ঘরে ঘরে আছে, কিন্তু আমরা এরকম ছেলেই ছিলাম। 22 বছর বয়সে যখন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে, তারপরে আরও 22 বছর পরে গিয়া 43 সনে আবার প্রেসিডেন্ট হয়েছে কংগ্রেসের। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 22 বছর আগে যে আপনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার সঙ্গে আজকের পার্থক্য কি? তখন সে বলছে 22 বছর আগে আমার অভিজ্ঞতা ছিল না, লেখাপড়া ছিল, সুতরাং আমি শুধু বুদ্ধিমান ছিলাম। এখন 22 বছর পরে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন জ্ঞানও আমার সঙ্গে যুক্ত হয়েছে। এই যে ছেলেপেলেরা কথা বলে, আমি তো এদেরকে পোলাপান বলি, আমি কথাটা খুব ক্লিয়ার, পোলাপান। এরা কি বলে? আজকে তো একটা ছেলে দেখলাম কি আঁকলো, যাকে আপনারা মেন্টর বলেন, কি মেন্টর নাকি কি মাস্টার মাইন্ড বলেন, ওই ছেলেটা আজকে করে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে একটা ম্যাপ আঁকছে দেখলাম। এইটার স্বাধীনতা সে চায়, এটাকে সে বাংলা বানাইতে চায়। কল্পনা করতে কোনো দোষ নাই, একজন শিল্পী যদি কল্পনা করে এটা কোনো দোষ নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বৈশা প্রধানমন্ত্রীর পরে বা প্রধান উপদেষ্টার পরেই যার ক্ষমতার ভাগ, সে যখন এইরকম ধরনের একটা ভৌগোলিক অবস্থান আঁকে, তখন একটা দেশের অবস্থা কি বিব্রতকর হয়, এটা নিয়ে কিন্তু কথা হবে। যখন বলে ফেলে বাচ্চা কাচ্চারা, যখন এই ছেলেপেলেগুলা যখন বলে যে ওই যে আগের দিনের মৌলানা ভাসানী কি লেখাপড়া ছিল, কি বুঝতো? আরে শেখ মুজিবুর রহমান তো এটা কিছুই জানতো না, তাজউদ্দিনরা কি করছে জিনিসগুলা, বা অমুক কি, আমরা এখন ঠিকঠাক করে দিব সব কিছু। এইটা হইল আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি, দ্বিতীয় স্বাধীনতা করছি। যারা বলে এইটা হইল বাঘ এবং বিড়ালের মধ্যে তুলনা, বাঘ বিড়ালকে কিন্তু বাঘের মাসি বলা হয়, অনেক বড় টার্ম কিন্তু ওটা, কিন্তু বিড়াল কিন্তু বাঘ না। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটা কিন্তু 71-এর মুক্তিযুদ্ধর সঙ্গে তুলনীয় না, যে যেভাবেই বলো। কারণ 1000 বছরের বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। হাসিনা সর্বনাশ হয়ে গেছে গা, তাদের সবার যারা এইসব করছে ফাঁসি হোক, তারা বিতাড়িত হোক এই সমাজ থেকে অনন্তকালের জন্য। আর আপনি বলছেন ইলেকশন করবে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লিখতে এই দেশে 10 বছর লাগবে। আমি ফজলুর রহমান বলছি, আমি 40 বছর আওয়ামী লীগ করা মানুষ। আমি আওয়ামী লীগের এমপি ছিলাম, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রের সেক্রেটারি ছিলাম। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি যখন 61 জনের, তখন আমি 11 বছর মেম্বার ছিলাম, সবচেয়ে কনিষ্ঠদের মধ্যে একজন। আমি বলছি আওয়ামী লীগের লিখতে 10 বছর, ওই ইলেকশনে ভোট চাই বয়সা, কালকে ইলেকশন দিয়া দেখেন আওয়ামী লীগ ভোট চাইব দূরের কথা, ওই রাখাল বালকের মতো বলবো বাঘ আসছে বইলা মানুষকে ধান্দা দেখাইব, পরে আর মানুষ আর আসবো না। আওয়ামী লীগ কই বয় নৌকা মার্কালে আমি ইলেকশনে দাঁড়াবো, এরকম বাপের বেটা কার বুকে পাটা আছে ইলেকশনে দাঁড়াবে। আপনি বললেন তাকে নিষিদ্ধ করবেন, করেন নিষিদ্ধ,
কিন্তু আমি নিষিদ্ধ কোনো প্রশ্নে, আমি জামাতকে যখন নিষিদ্ধ করছে তখনও আমি সমর্থন করি নাই, বা অন্য কাউকে নিষিদ্ধটা আমি সমর্থন, নিষিদ্ধ পাবলিক করবে। যেমন নিষিদ্ধ এখন যদি আমি গিয়ে কাউরে 100 বার বাপ ডাকি, আমারে ভোট দেওয়া, হারিকেন মার্কা মুসলিম লীগ, আমাকে মানুষ ভোট দিবে না। এটা হইল মানুষের বিচার, জনগণের, দেশের মালিকদের বিচার। দেশের মালিকরা বুঝবে, বাড়ির মালিক বুঝবে পাহারাদার কাকে রাখবে। ওই আমার ভাই যেটা বললেন, পিপুলের কাছে যান, এবং ইউনূস সাহেব যত দ্রুত এই কাজটা করতে পারবে অত উনি ইতিহাসে অমর হয়ে থাকবে যে জনগণের প্রতিনিধি হাতে আমি ক্ষমতা দিয়ে আমি যাবো না, সেটা চলে যেতে হবে। এবং আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সংস্কার তো অনন্তকাল পর্যন্ত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থাকলে কি উটের পিঠে উঠতেন? বলেন, আপনি বলেন, উঠতেন কিনা? লাঠি নিয়ে যুদ্ধে যাইতেন কিনা? বদরের যুদ্ধ উনি লাঠি দিয়া করতেন কিনা? বা এই যে আরবীয় দেশগুলোতে যুদ্ধ হইতেছে, লাঠি দিয়া কেউ যুদ্ধ করে কিনা? কাতরা দিয়া, ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করে কিনা? সময়ের সাথে সাথে মানুষের যে পরিবর্তন, সময়ের যে পরিবর্তন, চিন্তা চেতনার যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে আপনার রাজনীতিকে মিলাইতে হবে, সেই রাজনীতি দেশে আনতে হবে। আপনি পিছনের দিকে গেলে তো চলবে না। নির্বাচিত সরকার যতই খারাপ করুক, যদি ভোটটা ঠিক থাকে, পরের বছর গেলে পরে মানুষ জুতা পিটা করবে, তোরে দিব না ভোট, আরেকজনকে দিব না। সেই জায়গায় আপনি কি বিএনপির সমালোচনা করবেন যে তারা কি পেছনের রাজনীতি? সেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে, কয়েকদিন ধরেই বলছেন যে উচ্ছৃঙ্খলতা তারা প্রশ্রয় দিবেন না। তার মানে উচ্ছৃঙ্খলতার অভিযোগ তাদের কাছে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সামলানো যাচ্ছে না। সেই পুরনো এই ব্যাপারে আমাদের বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তার যে ম্যাচুরিটি, রাজনৈতিক ম্যাচুরিটি, এটা লক্ষ্য করার মতো। ওনার বয়সে কিন্তু 60 বছর হয়েছে, উনি কিন্তু 60তম জন্মদিবস। এখন আর তারুণ্যের অহংকার বললে হবে না তাকে, মানে রিয়েল পলিটিশিয়ান উইথ অল দ্য এক্সপিরিয়েন্স। কথাগুলো বলছে, হ্যাঁ বিএনপি তো একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম ছিল, আস্তে আস্তে এটা রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা হচ্ছে। কারণ গণতন্ত্র তো গত 15 বছর ছিল না থাকার কারণে তো এটার যে ফরমেশন। এখন দলের সিনিয়র হিসেবে আপনারাও হিমশিম খাচ্ছেন কিনা দল গোছাতে? না, আমার এলাকাতে পানি নড়ে, কিন্তু আমার মানুষ নড়ে না। চুপ, একটা ঘটনাও ঘটে নাই, একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটে নাই, একটা লুটের ঘটনা ঘটে নাই, একটা হত্যার। আমার ইটনা মিটামো নষ্টগ্রাম আমি বললাম, চ্যালেঞ্জ করলাম, আমি আপনাকে চলেন 23 তারিখে আমার প্রোগ্রাম আছে, দেখবেন আমার ইটনা থানার লোক আছে, ধরেন 2 লাখ, 1 লাখ লোক মিটিংয়ে হবে, যান চলেন যাই। এই 23 তারিখে মিটিং আছে আমার, 1 লাখ বিজয় উৎসব করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কেন বলছি কথাটা, আমার এলাকাতে এই ধরনের কোনো, হ্যাঁ বিএনপির মতো দলে এইসব ঘটনা ঘটতে পারে, এর জন্য কিন্তু নেতৃত্ব। আর এখন একটা কথা আপনাকে বলি, আগামী 21শে আগস্ট, 21শে ডিসেম্বর, আজকে হইল 18ই ডিসেম্বর, কাল পরশু 2 দিন পরে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, উনি কিন্তু প্রথম মুক্তিযোদ্ধাদের সভায় বক্তব্য রাখবেন। এবং উনি যদি পায়ের উপরে দাঁড়াইয়া বক্তৃতা করতে পারেন, বাংলাদেশের অনেক কিছু সমাধান হবে, আমি এটা মনে করি, এবং দলেরও অনেক কিছু সমাধান হবে। কারণ উনিও গত 6 বছর যাবৎ জেলে ছিলেন, অসুস্থ ছিলেন। তারেক রহমান সাহেব আজকে 16 বছর 17 বছর যাবৎ বিদেশে নির্বাসিত। দলের মূল নেতৃত্বে যখন দূরে থাকে, তখন দলের মধ্যে কিছু ঢিলাঢালা ভাব থাকে, কিছু সুবিধাবাদী, কিছু ধরনের দুষ্ট প্রকৃতির লোকজনের জবাব হইতেই পারে। কিন্তু আমরা এই ব্যাপারে স্ট্রিক্ট। আমরা মনে করি দেশ যদি বিএনপির হাতে জনগণ দেয়, তাহলে দেশ চালানোর মতো যোগ্যতা বিএনপির আছে। আচ্ছা, জনাব ফয়জুল হাকিম, দেশ চালানোর মতো যোগ্যতা বিএনপির আছে কিনা সেটি নিশ্চয়ই জনগণের সিদ্ধান্ত জানাবে ভোটের মাধ্যমে। এখন যারা ভোটের এই আয়োজন করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তারাই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আত্মপ্রকাশ করলো, সেটা সময়ই বলে দেবে আসলে কি হতে যাচ্ছে। এখন এই সরকারের সময়ে দেশটা যেভাবে চলছে, সেটা আপনাকে কতটা স্বস্তি দেয়? এখন প্রথমত যেটা হচ্ছে, সাধারণ মানুষ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা স্বস্তিতে নেই, এটা হচ্ছে প্রথম যে বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি,
যেরকম আজকের সকালের একটা আপনি বললেন এই যে তবলিগের যে এরকম, তো মূলত দ্রব্যমূল্য এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা বহুবার সরকারের কাছে দাবি জানিয়েছি যে পূর্ণ রেশনিংটা চালু করতে হবে, পারিবারিক রেশনিং। এই যে টিসিবির ট্রাকের পেছনে যে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে খুবই তাদের জন্য, যদিও তারা যাচ্ছেন, কতজন যাচ্ছেন, কত পরিবার পাচ্ছে, এবং অনেককে কাজ ফেলে দিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াতে হয়, ওই দিনের মজুরিটা তার বাদ যায়। হ্যাঁ, সুতরাং আগে যে রেশনিং সিস্টেম ছিল, যেটা বিশ্বব্যাংক তুলে দিল এখান থেকে, যেটা বাংলাদেশ হওয়ার পরও কিন্তু রেশনিং সিস্টেমটা ছিল, তো এই রেশনিং সিস্টেমটা পূর্ণ রেশনিং, পারিবারিক রেশনিং, এটার আমরা দাবি জানাই। এটা হলে জনগণের মধ্যে একটা বড় শাস্তি, মানে স্বস্তি আসবে। কিন্তু এই স্বস্তির জায়গায় যদি বলেন, তাহলে এইটাকেও আপনারা আমলে নেবেন কিনা, যে এই যারা এই সময়ে দায়িত্ব নিলেন, সরকার চালাচ্ছেন, তারা দায়িত্ব নেওয়ার পর ডলারের দাম কিন্তু আর ওইভাবে বাড়ে নাই, টাকায় 120 টাকা, 121, এর মধ্যেই সীমাবদ্ধ, 115 টাকা ব্যাংকিং রেটে, ওইখানেই সীমাবদ্ধ আছে। কোনো ব্যাংক চালু হয়েছে, তারপরে দ্রব্যের মূল্য তারা ঠিক করতে যেহেতু কোনো সিস্টেম দাঁড়ায় না এখন পর্যন্ত, রাজনৈতিক সরকার যখন পাওয়ারে ছিল না, কিন্তু ওই জায়গায়ও তারা স্বস্তির জায়গায় আনে দিতে পারে না অন্যদের মতোই। তো সামনে রোজা আসছে, সংকটটা আরও বাড়বে বলেই অনেকে মনে করেন। সেই জন্য তো আমরা মনে করি সরকারকে আগামী রমজানকে কেন্দ্র করে পূর্ব প্রস্তুতি তাদের নিতে হবে। রমজান আসার পরে যদি তারা প্রস্তুতি নেন, এবং এই সময়কালকে লুণ্ঠনজীবীরা, বিশেষ করে সিন্ডিকেট ব্যবসায়ীরা কি পদক্ষেপ নেয়, কি কৌশলটা নেয়, এখন বৈদেশিক আমদানির যে বিষয়টা, এটা সরকারের হাতে নিয়ে আসা দরকার টিসিবির মাধ্যমে। এই যে কতগুলো প্রতিষ্ঠান যেটা সিন্ডিকেট, যাদের হাতে এটা চলে গেছে, তাদের কর্তৃত্ব খর্ব করতে হবে। একটা হচ্ছে রেশনিং সিস্টেমের মাধ্যমে, আর একটা হচ্ছে সরকার এই বিদেশ থেকে টিসিবির মাধ্যমে আমদানি করে তারা এটা মানে স্বল্প মূল্যে তারা এটা দেবে, ন্যায্য মূল্যে, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ হবে। এটা হচ্ছে আমাদের দিক দিয়ে আমরা মনে করি। এখন সরকারের সেই ক্যাপাসিটি কি আছে? সরকারের নিশ্চয়ই ক্যাপাসিটি আছে, কারণ আপনার এই যে বৈদেশিক রিজার্ভ ফান্ডে নিয়ে যে সমস্যা হয়েছিল, ধরেন অর্থনীতির ক্ষেত্রে এই ফ্যাসিজমের সময় একটা ভয়ঙ্কর জায়গায় দেশ চলে গিয়েছে, সেটা তো অনেকাংশে অন্তর্বর্তীকালীন সরকার সেটা টেনে ধরেছে, তো এটা তো স্বীকার করতে হবে আমাদের। অনেক কিছুই তারা করতে পারছেন, কিন্তু অন্য দিক দিয়ে আমি বলবো, যেটা ফজলু ভাই আগে বলে গেছেন, সেইখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এইখানে জনগণের দিক দিয়ে অভ্যুত্থানের মধ্যে যে শক্তিগুলো ছিল, ছাত্র, শ্রমিক, জনতা, রাজনৈতিক দলগুলো, তাদের একটা ভূমিকা আছে এখানে, মানে জনগণ জীবনের স্বস্তির জন্য এটা। কারণ আমরা তো দেখছি এখানে, যেমন ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কতগুলো নিয়ম করেছে আপনার, ওখানে যে গাড়ি চলা ফেরা ইত্যাদি ক্ষেত্রে, মানে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে যাচ্ছে। এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এখানে, যে এখানে কি অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়া শেষ থেকে কোনো নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হচ্ছে কিনা অধিকারের, গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে, সভা সমাবেশের ক্ষেত্রে। এই প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের মধ্যে, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে উঠছে। এটা একটা পর্যবেক্ষণের মধ্যে আছে। সুতরাং আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের জন্যে ফ্যাসিবাদী শাসনকে উচ্ছেদ করা হয়েছে, এখানে প্রায় 15.5 বছর লড়াই হয়েছে এখানে। এটা তো শুধু 36 দিনের লড়াই নয়, 36শে জুলাই লড়াই নয়, এটা বুঝতে হবে। এটা যে বুঝবে না, সে বড় ভুল করবে এখানে। আচ্ছা, তো আমাদের হাতে সময় একেবারে শেষ। জনাব ফজলুর রহমান, আপনি যদি কিছু বলতে চান 1 মিনিটে। আমি বলতে চাই, আবারও বলছি, সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবারও ডাকুক, শুধু একটা ইস্যু, সেই ইস্যুটা হলো নির্বাচন কবে হলে সমস্ত রাজনৈতিক হবে বলে রাজনৈতিক দল মনে করে। যারা ক্ষমতায় থাকতে চায় এরা না, যা আমি বিনা ভোটে ক্ষমতা, এদের বাইরে রাজনৈতিক দল। কথাটা কি আমি আপনাকে বুঝাতে পারছি কিনা? দেখা যাবে দুইজনের একটা রাজনৈতিক দল আছে, তারা বলবে না আমরা চাই না। রিয়েল পলিটিক্যাল পার্টি আমি তো যেগুলো দেখতেছি, আওয়ামী লীগ তো পালাইছে, বাক্সে করলেও তাদেরকে বেশি পালাইছে। কথাটা খুব বোঝার চেষ্টা। এর বাইরে যারা আছে গণতান্ত্রিক দলগুলো যারা সংগ্রাম করতেছে, যেমন আমার ভাইদের একটা দল আছে, আমি আপনাকে বলি, সংখ্যায় যতই ছোট হোক, তাদের দীর্ঘদিনের পলিটিক্যাল ঐতিহ্য, ট্রেডিশন, বাপের নাম আবুল কাশেম, ছেলের নাম আবুল হাসিম, নাতির নাম বদরুদ্দিন উমর, যুগ যুগ যাবৎ পলিটিক্স করে আসতেছে, তাদের চেতনার স্তর থেকে সরতেছেন। তাদের একটা দল আছে, ইলেকশনে পাস নাও করতে পারে, করতেও পারে,
কমিউনিস্ট পার্টির মতো বাসদ আছে, ওই যে ট্রেডিশনের গণতন্ত্র মঞ্চ আছে, বিএনপি আছে, জামাত আছে, অনেকগুলো রাজনৈতিক, তাদেরকে জিজ্ঞাসা করা হোক খুব সুষ্ঠুভাবে যে ইলেকশন কবে চান, এবং সবার মতামত নেওয়া, সঠিক সময় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে পরে আমি মনে করি দেশ বেঁচে যাবে। আর এইটা যদি বিনা কারণে দীর্ঘায়িত করা হয়, আপনি দেখবেন, আমি বললাম আপনাদের, আমি হাসিনারাও বলছিলাম, এই হাসিনা, এই রাজাকারের ছেলে ওবায়দুল কাদের, এইভাবে বলছিলেন? এইভাবে বলছি, আপনি আমার এই রাজাকারের ছেলে ওবায়দুল কাদের। সেই সময় কি আওয়ামী লীগ করতেন? আরে না, এই তো ওর আগেই তো বলছি, আচ্ছা। পতনের আগেই আমি বলছি। আচ্ছা আচ্ছা, এই হাসিনা নিজে ডুববেন। এখানে আমার একটু সংযোজন, কিন্তু আমি আমাদের- এক সেকেন্ড, হ্যাঁ, আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং ভুলে শুদ্ধে জি, দুর্বলতায় সবলতা একটা মুক্তিযুদ্ধের একটা দলকে ডুবাবেন। অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের হাতে সময় একেবারে শেষ। আরেকটা দর্শক, সংযোজন। আজকে শেষ করতে হচ্ছে, বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।